নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই গল্পের আসরে। আজ আমাদের দোল উৎসব এবং সর্বোপরি রং খেলার উৎসব। কেমন কাটিয়েছেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন তো তাড়াতাড়ি। আর আমরা আজ আপনাদের মর্মে রং লাগাতে হাজির হয়েছি লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে গোয়েন্দা ইভা সান্যাল সিরিজের একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স রাজাবাজারের নারী পাচার। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি খুব ভালো লাগবে। আর এই রকম রহস্য রোমাঞ্চ গল্প যদি আরও শুনতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের। তাহলে ম্যাডাম, চা খাওয়া হলো, কড়াইশুটির চপও খেলাম, এবার তাহলে। পাণ্ডেবাবু কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই ইভা চোখের ইশারায় থামিয়ে দিল। পাণ্ডেবাবু ইভার এসব ইশারা টিশারা এখন ভালোই শিখে গেছেন। তিনি যা বলতে যাচ্ছিলেন সেটা কড়াইশুঁটির চপের সাথে গপ করে গিলে ফেললেন। অবশ্য দিগন্ত ব্যাপারটা ভালোই খেয়াল করল। হিরণময় বাবুর কেসটা মিটে যাওয়ার দিন দুই পরেই পাণ্ডেবাবু আবার হাজির হলেন ইভার বাড়িতে। না এসে উপায় নেই, ওপর মহল থেকে হুকুম এসেছে রাজা বাগানের কেসটার ব্যাপারে ইভাকে ইনভলভ করতে হবে। অপরাধীদের কাছে ইভা এখনো একটা আনকোড়া মুখ। তাছাড়া ওই মন্টেসরি স্কুলের একটা ব্যাকগ্রাউন্ড থাকায় সহজে সব জায়গায় মিশে যেতে পারে। তাছাড়া ওই বুচুর কেসের সময় সে যা দক্ষতার পরিচয় দিয়েছে, তাতে এ ধরনের কেসে ইভার সাহায্য নিতে কারো কোনো অসুবিধে নেই। দিগন্ত হাসতে হাসতে বলল, পাণ্ডেবাবু, আপনি নিশ্চিন্তে চালিয়ে যান। আপনাদের ম্যাডাম এখানে আপনাকে চুপ করতে বলে সোজা কাল আপনার থানায় যাওয়ার প্ল্যান করছে। ওটি হবে না, এখন থেকে যা হবে আমার সামনে হবে। পাণ্ডেবাবু নিশ্চিন্তে কড়াইশুটির চপের বাকিটা শেষ করে বলল, এই তো, একদম একদম। তাহলে শুরু হয়ে যাই। আপনাকে এখনই কেসটার ব্যাপারে বলতে শুরু করে দিই। একদম নিশ্চিন্তে। তবে একটা কথা, আপনাদের ম্যাডামকে একটু সাবধানে থাকতে বলবেন। দুটো কেসেই কিন্তু দুবার মাথা ফাটিয়েছে। আমার বউয়ের কিন্তু একটাই মাথা। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। এখন থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওকে ট্রেনিং দেওয়া হবে, ক্যারাটে, কিক বক্সিং, এই যা যা সব লাগে। আর এই যে এইটা নিয়ে এখন উনি প্রতিদিন প্র্যাকটিস করতে যাবেন। ট্রেনিং হয়ে গেলে লাইসেন্স করিয়ে দেব। ইভা চোখ গোল গোল করে দেখল পাণ্ডেবাবুর হাতে একটা চকচকে রিভলভার। মনে হচ্ছে এক্ষুনি যেন ইনি ভূমিষ্ঠ হয়েছেন। কি? এটা আমার আমার রিভলভার? ইভার গলাটা একদম তার স্কুলের বাচ্চাদের মতো শোনাল। দিগন্ত বলল, দেখো বাবা, সাবধানে, তোমায় বিশ্বাস নেই। আগে লাইসেন্স হবে, তারপর এটা নিয়ে ঘুরবে। ইভা সোজা পাণ্ডেবাবুর হাত থেকে রিভলভারটা নিয়ে দিগন্তর দিকে তাক করল। সাবধান মিস্টার দিগন্ত সান্যাল, আর এক পাও নড়বেন না, নইলে কিন্তু। ওই দেখো কি কাণ্ড করে মেয়েটা। পাণ্ডেবাবু হো হো করে হেসে উঠে বলল, আরে স্যার, চিন্তা করবেন না, ওটা একেবারে ফাঁকা। আগে ওনার ট্রেনিং হোক, তারপর ওটার ভেতরে জিনিস পাবে। একসাথে সবাই হেসে উঠল। পাণ্ডেবাবু পকেট থেকে একটা র্যাপার পেপারে মোড়া ছোট বাক্স বের করে বললেন, আর একটা জিনিস আছে ম্যাডাম, এটাও আপনার জন্যে। ইভা অবাক হয়ে বলল, এইটা এটা আবার কি? খুলুন না, খুলেই দেখুন। ইভা বেশ উৎসাহের সাথে ঝটপট করে র্যাপার পেপারটা খুলে ফেলল। ছোট একটা বাক্স। সেটা খুলতেই দেখা গেল বেশ কয়েকটা ভিজিটিং কার্ড। এখনো নতুন ছাপার গন্ধ লেগে আছে তাতে। টানা টানা অক্ষরে লেখা আছে, ইভা সান্যাল, প্রাইভেট ডিটেকটিভ। ইভার মনে হলো হঠাৎ তার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। পাণ্ডেবাবু ব্যাপারটা বুঝতে পেরেই কথাটা অন্যদিকে ঘোরাবার জন্য বললেন, এবার তাহলে কেসটার ব্যাপারে বলি। বাইরের দরজাটা এতক্ষণ খোলাই ছিল, এখন সেখান থেকে শোনা গেল, একটু দাঁড়ান, এই যে আমি এসেই পড়েছি। নিবেদিতা প্রায় হুড়মুড় করে ঢুকে পড়ল। এই যে আমি নিবেদিতা, আমি ইভা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। ম্যাম, আমাকে ছেড়ে কিন্তু প্লিজ যাবেন না। পাণ্ডেবাবু চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, সর্বনাশ, আপনাকে আবার বাদ দিলে হবে? আপনার সাথে আবার কমিশনার সাহেবের কত পরিচয়। নিবেদিতা মুখ গোঁজ করে বলল, উফ পাণ্ডেবাবু,
আপনি দেখছি সেদিনকের কথা কিছুতেই ভুলতে পারছেন না। ইভা মুচকি হেসে বলল, উনি ভুলবেন না, মারতে দম তক মনে রাখবেন, আর আমাদেরও মনে করিয়ে দেবেন। হ্যাঁ, যাই হোক পাণ্ডেবাবু, দেখুন এইরকম করলে কিন্তু খেলবো না বলে দিচ্ছি। আপনার কেস বাবা আপনার কাছেই রাখুন না। পাণ্ডেবাবু বিষম খেয়ে বললেন, এই রে, না না, ভুলে গেছি, একদম ভুলে গেছি। এখন থেকে সব নতুন। ইভা এবার সোফায় বসে বেশ ডিটেকটিভদের মতো ভঙ্গি করে বলল, হ্যাঁ বেশ, তাহলে বলুন ইন্সপেক্টর, আপনার কেসটা ঠিক কি একটু ডিটেলে বলুন তো। পাণ্ডেবাবু চা শেষ করে বলতে শুরু করলেন, আসলে ম্যাডাম, আমি রাজাবাগান করলেও ব্যাপারটা ঠিক রাজাবাগানের মধ্যে সীমাবদ্ধ নয়। কলকাতার আশেপাশে ওই একটু বস্তি এলাকা থেকে মেয়েদের কখনো পরিচারিকা করার নাম করে কিংবা কোথাও চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আবার যেসব মেয়েরা স্কুলে যায়, পড়াশোনা করে, তাদেরও নানা রকম ছলচুতো করে ওই প্রেম টেম আর কি ইলোপ করে ফেলছে। একটা বিশাল চক্র কাজ করছে এর পিছনে। জানি ম্যাডাম, নারী পাচার একটা বিশাল ব্যাপার, ওই আপনার সেই বুচুর ব্যাপারটার মতোই। চারিদিকে গুচ্ছ গুচ্ছ গ্যাং আছে এমন, তবু যদি অন্তত একটা চক্রকে ধরা যায়, অন্তত কিছু মেয়ের জীবনও যদি বাঁচানো যায়। ইভা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনারা কাউকে ধরেননি, মানে কোনো অ্যারেস্ট হয়নি এখনো? হয়েছে ম্যাডাম, শুধু রাজাবাগান নয়, এদিক ওদিক থেকে বেশ কিছু ছেলেকে তুলে আনা হয়েছে, ওই যে আপনার ওই সিসিটিভি টেকনিক ধরেই। আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার জানা গেছে ম্যাডাম, যারা এই মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে তারা কেউই জানে না মেয়েগুলো কারা বা কোথায় যাচ্ছে। এদের কাজ শুধু একটা জায়গা অবধি তাদের পৌঁছে দেওয়া। ইভা অবাক হয়ে বলল, মানেটা ঠিক বুঝলাম না। ম্যাডাম, একটা গেঁড়া কল কেস আছে। যে মেয়েটিকে এরা টার্গেট করে তাকে হয়তো বলা হলো অমুক জায়গায় গিয়ে দাঁড়াও, এত নম্বর গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে। মেয়েটা ঠিক সেই সময় গিয়ে যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ালো, যে নম্বর বলা ছিল সেই নম্বরের গাড়ি এলো, মেয়েটিকে নিয়ে রওনা দিল। যে ড্রাইভার, সে জানে না মেয়েটি কে, এমনকি গাড়িটাও তার নয়। তার কাজ শুধু অমুক জায়গা থেকে তুমুক জায়গা অব্দি মেয়েটিকে নিয়ে যাওয়া। তুমুক জায়গায় গিয়ে আবার অন্য আর একটা গাড়ি এসে মেয়েটিকে নিয়ে যায় আরেক জায়গায়। এইভাবে সারা কলকাতা ঘুরে সে যে ঠিক কোথায় পৌঁছায় সেটা কেউ জানে না। এই ড্রাইভার গুলোকে আমরা যখন ধরি, তারা অবাক হয়ে বলে তারা নাকি জানেই না মেয়েগুলোকে ইলোপ করা হয়েছে। তাদের কাজ শুধু ওইটুকুই। যে ড্রাইভার সেন্টার থেকে এদেরকে নেওয়া হয় তারা কিছু বলতে পারে না? ড্রাইভার সেন্টার কোথায় ম্যাম, এখানেও একটা টুইস্ট আছে। এই ড্রাইভার মানে ছেলেগুলোকে আনা হয় একটা ভিডিও গেমের মাধ্যমে। মানে? সোশ্যাল মিডিয়া থেকে একটা মেসেজ আসে, একটা লিংকে ক্লিক করলে নাকি একটা দুর্ধর্ষ খেলা খেলতে পারা যাবে। লোকে আকৃষ্ট হয়ে খেলতে শুরু করে, জিতলে পরে ভালো পেমেন্ট আসে, একদম সোজা ব্যাংকে ঢুকে যায়। কিন্তু হারলেই এরকম সব কাজের নির্দেশ আসে, অমুক জায়গায় চলে যাও, সেখানে একটা অমুক নম্বরের গাড়ি দেখবে, সেই গাড়ি নিয়ে সোজা তমুক জায়গায় চলে যাবে। এরকম ড্রেসের একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে, তাকে নিয়ে তমুক জায়গায় পৌঁছে দেবে, ব্যাস তোমার পানিশমেন্ট শেষ। আর যদি না করো তাহলে তোমার নামে কিছু বাজে স্ক্যান্ডেল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। ছেলেগুলো সবই কম বয়সী, কলেজে উঠেছে হয়তো সবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে। স্ক্যান্ডেলের ভয়ে সব থেকে বড় কথা, আর কোনোদিন এই গেমটা খেলতে হবে না এই কথা ভেবে তারা রাজি হয়ে যায়। তার মানে তো শুধু নারী পাচার নয়, তার সাথে আরো একটা স্ক্যাম চলছে। এইভাবে ভিডিও গেমের সাহায্যে একটা মানুষকে বোকা বানানো হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে, এটাও তো একটা স্ক্যাম। দিগন্ত গলা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বেশ গম্ভীরভাবে বলল, এই কেসটা সলভ করার মানে ওই মাথার কাছে পৌঁছানোর একটা খুব ভালো উপায় আছে। ইভা বা নিবেদিতা কেউ একটা রাজাবাগানের বস্তির মেয়ে সেজে এই ফাঁদে পা দিয়ে সোজা পৌঁছে যাবে একেবারে পাচার চক্রের ডেরায়, ওই সিনেমাতে যেমন দেখায় আর কি। কিন্তু আমি বলে দিচ্ছি ইভা, তুমি বা নিবেদিতা কেউ কিন্তু এরকম রিস্ক নেবে না। তাহলে আমি কিন্তু সে কি করবে ঠিক করতে না পেরে অনেক ভেবে বলল, আমি কিন্তু তাহলে ওই ভিডিও গেমটা খেলবো। আবার সবাই একসাথে হেসে উঠল। পাণ্ডেবাবু বললেন, না ম্যাডাম, একটা কথা কিন্তু মনে রাখবেন,
অযথা রিস্ক নেবেন না। আর ওই রাতের বেলা কাউকে না জানিয়ে হুটহাট আগের মতো বেরিয়ে পড়বেন না। যা করবেন আমাকে অন্তত জানিয়ে রাখবেন। নিবেদিতা চাপা গলায় বলল, হ্যাঁ, উনি তো একেবারে সিকান্দার। হ্যাঁ ম্যাডাম, কিছু বললেন? না না, আমি কি বলবো। ইভা ম্যাম, আপনি? ইভা খুব গম্ভীরভাবে ভাবল খানিকক্ষণ। না না, এরমভাবে হবে না। না, ব্যাপারটা কিভাবে প্রসেস হয় সেটা খুব ভালোভাবে দেখতে হবে। আর আচ্ছা, শুনুন না, বলছি যেসব মেয়েগুলো কিডন্যাপ হয়েছে তাদের ছবি আর ঠিকানাগুলো একটু আমাকে পাঠিয়ে দেবেন তো মনে করে। দিগন্ত ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, আরেকবার পিছিয়ে এসে বলল, পান্ডে বাবু, আপনার ম্যাডামের ট্রেনিংয়ের ব্যাপারটা একটু দেখবেন। ওর কিন্তু ভীষণ ফাঁকি মারার অভ্যেস আছে। না মশাই, ফাঁকি মারবো না। আর পাণ্ডেবাবু আমার সাথে কিন্তু নিবেদিতা ম্যাডামের ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দেবেন। পাণ্ডেবাবু ভুরুকুঞ্চকে বললেন, যা বাবা, ওনার ট্রেনিং এর ব্যবস্থা আবার আমি কি করব? কমিশনার সাহেব তো ওনার হাজবেন্ডের বন্ধু। নিবেদিতা রাগ করে ইভার দিকে তাকিয়ে বলল, দেখেছেন তো ম্যাডাম, পান্ডেবাবু আপনি কিন্তু কথা দিয়েছেন। ইভাও একটু কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তাহলে কেসটা থাক। পাণ্ডেবাবু তাড়াতাড়ি সুর বদলে বললেন, এই না, কি কি কি- কে 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 কমিশনার? আমার তো কিছু মনে নেই। পাণ্ডেবাবুর কথা শুনে সবাই হেসে উঠল। স্কুল শেষ করে ইভা একবার রাজাবাগানের দিকটায় গেল। তার স্কুলের থেকে বেশি দূরে নয় জায়গাটা। এর আগেও শর্টকাট মারতে সে বার পাঁচেক এই রাস্তা ধরে এসেছে। পাণ্ডেবাবু যে নাম আর ঠিকানাগুলো দিয়েছিল সেটা দেখেই একটা বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিল ইভা। এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলো। বেশ লম্বা চেহারা, তবে বয়সের ভাঁড়ে ঝুঁকে গেছেন অনেকটা। খালি গা, পরনে একটা লুঙ্গি, একটা মোটা ফ্রেমের চশমা পেছনে একটু ঠেলে তিনি বললেন, কে? নমস্কার, আমি ইভা সান্যাল। পাণ্ডেবাবু মানে ঘুঘুডাঙ্গা থানার বড়বাবু, উনি পাঠিয়েছেন আমাকে। আসলে আপনার মেয়ে মিনতি। ভদ্রলোক ইভাকে কথা শেষ করতে না দিয়েই বললেন, পাওয়া গেছে? মেয়েটাকে পাওয়া গেছে? না। ইভার মুখে না কথাটা শুনে কেমন যেন থমকে গেলেন ভদ্রলোক। ইভা আস্তে করে বলল, একটু কথা বলা যাবে মিনতির ব্যাপারে? হ্যাঁ বলুন, আসুন না, ভেতরে আসুন। কিন্তু কোথায় বসবেন? ভদ্রলোকের এক ফালি ঘর, একটা তক্তপোষে মোটামুটি পুরো ঘরটা জুড়েই রয়েছে। খাটটার নিচে পুরো সংসার। ঘরের এক কোণায় একটা স্টোভ রাখা। ইভা একবার পুরোটা চোখ বুলিয়ে নিয়ে বলল, না না, থাক, অসুবিধা হবে না। আসলে আমার একটু কয়েকটা কথাই জাস্ট জানার আছে। পাণ্ডেবাবু আমাকে সবটাই বলেছেন, তবু একবার আপনি একটু মিনতির ব্যাপারে যদি বলতেন খোলসা করে তাহলে ভালো হতো। মানে ঠিক কি কি হয়েছিল ওর সঙ্গে। ভদ্রলোকের কথা বলতে গিয়ে গলাটা একটু ধরে এলো। মিনতি আমার মা মরা মেয়ে। আমার একটা নাইটি আর সায়া ব্লাউজের দোকান ছিল ছোট স্টেশনের ধারে। মেয়েটাও দোকানে বসতো। আমার এখন শরীর ভালো যায় না, দোকানে বেশিরভাগ সময় মেয়েটা থাকতো। একদিন দোকান থেকে রাতে ফিরে এসে বলল, বাবা আমি খুব একটা ভালো চাকরি পেয়েছি, শিয়ালদার একটা অফিসের রিসেপশনে বসতে হবে। আমি বললাম, এই চাকরি তোকে কে দিল? বললো, দোকানের একজন কাস্টমার আসেন প্রায় রোজ দিনই, তিনি দিয়েছেন। নাম বলল প্রমীলা। আমি যতদিন দোকানে বসতাম এই নামে কেউ আসেনি। তা ভাবলাম নতুন হবে, নতুন কাস্টমার। এই সপ্তাহ খানিক আগে একটা সোমবার মেয়েটা সেজে গুজে বাড়ি থেকে বের হলো। বলল, বাবা আমি আজ অফিসে যাচ্ছি, আজকেই আমাকে দেখা করতে বলেছে। দেখা করলেই একেবারে হাতে হাতে চাকরি। আজ তুমি দেখো দোকানটা। আমি দোকানে গেলাম। দোকান থেকে বেশ কয়েকবার ফোন করলাম, ফোন তুললো না মেয়েটা। বাড়ি আসলাম সন্ধে ওই 8টা নাগাদ। তখনও মেয়ে ফেরেনি দেখে আরো বেশ কয়েকবার ফোন করলাম, কিন্তু তখনও ফোন বন্ধ। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। শুধু আমার মেয়ে নয় দিদি, এই দুটো বাড়ির পরেই গগনদের বাড়ির ওর মেয়ে নন্দিতা, ওর সাথেও একই ঘটনা ঘটল।
আর ওই সামনের দুটো বাড়ির মেয়েগুলো, ওদের তো স্কুল থেকে তুলে নিয়ে গেছে। দুটো ছেলের সাথে নাকি পালিয়ে গিয়েছে ওরা। কি চলছে এখানে? ইভা মাথাটা নেড়ে বলল, হ্যাঁ, আমি সকলের বাড়িই যাব, সকলের সাথেই কথা বলবো। আচ্ছা, এই প্রমীলা নামের মহিলাকে দেখতে কেমন? মানে আপনার দোকানে তো সিসিটিভি নেই, অন্য কোনো দোকানে আছে কি? কোনো ছবি পাওয়া যাবে? না ম্যাডাম, আমাদের এই এলাকার সকলেরই ছোট ছোট দোকান, স্টেশনের কাছে কুতোকুতি করে, সিসিটিভি নেই। মিনতি হারিয়ে যাওয়ার পর আশপাশের দোকানগুলোতে খোঁজ করেছিলাম, কেউ ঠিকঠাক ভাবে কিছু বলতে পারলো না। আসলে সব ছোট ছোট খুপড়ি দোকান, দোকানে জিনিসপত্র রেখে নিজেদের বসার জায়গায় ঠিক মতন হয় না। এর মধ্যে আরো অন্য দোকান, তার মধ্যে কে যাচ্ছে আর কে আসছে কেউ খেয়াল রাখে না। আমি নিজে বলেই রাখতুম না, আর ওদের কি বলবো। আমি আসি তাহলে এখন। এখানে আশেপাশে একটু খোঁজ খবর নিতে হবে। ভদ্রলোক খানিকক্ষণ ফ্যাল করে ইভার দিকে চেয়ে বললেন, মেয়েটাকে পাবো দিদি? ইভা এই প্রশ্নের উত্তর কি করে দেবে? আলতো করে ঘাটটা নাড়ল। ঠিক বোঝা গেল না হ্যাঁ বলল নাকি কিছুই বলল না। ভদ্রলোকের বাড়ি থেকে বেরিয়ে ইভা আরো খানিকটা এদিক ওদিক ঘুরল। আরো যে 3টে মেয়ে নিখোঁজ হয়েছে তাদের বাড়ির লোকদের সাথেও কথা বলল। একটা কমন ব্যাপার প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, একজন মহিলা আছেন প্রত্যেকটা ব্যাপারে। নন্দিতা বলে মেয়েটি টিউশনি করত বাড়ি বাড়ি ঘুরে, তার সাথে আলাপ হয় অর্পিতা বলে এক মহিলা। তিনি মেয়েটিকে একটি বড় স্কুলে টিচারই পাইয়ে দেওয়ার কথা বলে লোভ দেখান। তারপর থেকে সে গায়েব। যে মেয়ে দুটি স্কুলে পড়তো তাদের বাড়িতে গিয়েও খোঁজ পেল এক মহিলা নাকি তাদের স্কুলের সামনে রোজ দাঁড়িয়ে থাকতো। মেয়েগুলি পড়াশোনায় সেরকম একটা ভালো ছিল না। তাদের তিনি একটা ঠিকানা দিয়েছিলেন যেখান থেকে নোটস নিলে নাকি সহজে পাশ করা যাবে। যদিও কথা উঠছে মেয়েগুলো নাকি বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, তবু মনে হয় তারা বয়ফ্রেন্ডের সাথে এই ঠিকানাতেই গিয়েছিল। কে এই মহিলা? কখনো প্রমীলা, কখনো অর্পিতা, কখনো অন্য কোনো নাম। সম্ভবত একই নামের মহিলা বিভিন্ন রূপে হাজির হয়েছে এই মেয়েগুলোর কাছে। এসব ভাবতে ভাবতেই দমদম ব্রিজের তলার ফুটপাত ধরে হাঁটছিল ইভা। হঠাৎ পেছন থেকে কে যেন কাঁধে হাত রাখল। চমকে পেছন ফিরতেই দেখে নিবেদিতা। কি ব্যাপারটা কি? একা একা এইভাবে নেমে পড়েছেন? আপনাকে না পান্ডেবাবু বলেছেন যখন তখন যেখানে খুশি কাউকে না জানিয়ে যাবে না? তা কি করব, স্কুল থেকে বেরিয়ে তো আমার সহকারীকেই খুঁজছিলাম, কিন্তু পেলাম না দেখে নিজেই বেরিয়ে পড়লাম। নিবেদিতা মুখ গোমড়া করে বলল, আরে আমি তো আগে এসে রিতমকে নিয়ে বাড়ি রেখে চলে এলাম যাতে আপনার সাথে একটু নিশ্চিন্তে ঘোরা যায়। তা এখন কি প্রোগ্রাম? ইভা কি যেন চিন্তা করতে করতে বলল, এই যে প্রমীলা, অর্পিতা কিংবা স্কুলের সামনে দাঁড়ানো ওই মহিলা, এরা একই লোক হতে বাধ্য। একে খুঁজে বার করতেই হবে, কিন্তু এখনো পর্যন্ত মহিলার নাম ছাড়া সেটাও অবশ্য কিছুই তো জানতে পারিনি। এখানে দোকানের সামনে সিসিটিভিও তো নেই, কিন্তু হ্যাঁ স্কুলের সামনে তো থাকতে পারে, যদিও সরকারি স্কুল মনে হয় না থাকবে বলে। তবু দারোয়ানের কাছে যদি কোনোভাবে কোনো বর্ণনা পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। ইভা আর নিবেদিতা বেশ কিছুটা হেঁটে রাজাবাগান বালিকা বিদ্যালয়ে এলো। না, এখানেও কোনো সিসিটিভি নেই। একজন দারোয়ান অবশ্য আছে, কিন্তু তারই গেট পাহারা দেওয়ার চেয়ে খৈনি খাওয়ার দিকে বেশি মন দেখা গেল। তবে একজন ফুচকাওয়ালার খোঁজ পাওয়া গেল। একজন মহিলা দাঁড়িয়ে থাকতো, ওই দুটো মেয়ের সাথে বেশ কয়েকবার কথাও বলেছে। ওই মহিলাকে এখন আর দেখি না। ইভা একটু আশার আলো দেখে বলল, আচ্ছা, ঠিক কেমন দেখতে একটু বলবে? লোকটা বেশ গম্ভীরভাবে চিন্তা করলো কিছুক্ষণ, তারপর বলল, বেশ লম্বা, একেবারে আটপৌরে চেহারা, মাথায় গোমটা দিয়ে থাকতো, আর আর বাঁ পাটা একটু টেনে টেনে চলতো। ইভা আর নিবেদিতা সামনের একটা রেস্টুরেন্টে গিয়ে বসল। এতক্ষণ ধরে সকলের সাথে কথা বলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে ইভা।
ইভা ক্যাপাচিনোর কাপে ব্রাউন সুগার ঢেলে মন দিয়ে সেটা নাড়তে লাগলো। নিবেদিতা হাসতে হাসতে বলল, কি হলো, এইটুকুতেই হাঁপিয়ে পড়লেন? বিকেলে তো আবার ট্রেনিং আছে। ইভা মুচকি হেসে বলল, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তো একটু সময় লাগবে, কিন্তু এখন মনে হচ্ছে দিগন্ত যেটা বলেছিল না সেটাই করতে হবে, বুঝলে? আমাদেরই না ওই বস্তির মেয়ে সেজে ওদের ট্র্যাপে পড়তে হবে, তাছাড়া তো আর কোনো উপায় আমি দেখছি না। এই রে, তাহলে তো দিগন্তদা আবার ভিডিও গেম খেলবেন বলেছেন। হ্যাঁ, তা খেলুক না, মন্দ কি? ইভা আর নিবেদিতা কথা বলছিল। একটু বাদেই একটা সর্ষের তেলের রঙের মতো রঙের এক্সপ্রেসও এসে দাঁড়াল। বলছি, আপনারা মানিকতলায় যাবেন তো? ইভা আর নিবেদিতা দুজনেই অবাক হয়ে তাকালো ড্রাইভারটার দিকে। বয়স বেশি না, ওই 22-23 হবে। মানে? আপনারা তো বোধহয় গাড়ি চেয়েছিলেন ওই মানিকতলায় যাবেন বলে। ওই যে বারিন ঘোষ সরণির একটা বাড়িতে আপনাদেরকে ছেড়ে দেওয়ার কথা। তাহলে চলুন তাড়াতাড়ি, আসলে আমার দেরি হয়ে যাচ্ছে একটু। ইভা আর নিবেদিতা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। নিবেদিতা একটু ঝাঁঝালো সুরে বলল, কে আপনার গাড়ি চেয়েছে? আমরা তো কোনো গাড়ি বুক করিনি। এই ভর দুপুরে কোন দুঃখে যাবো আমরা মানিকতলা? ইভা তাড়াতাড়ি নিবেদিতার হাত চেপে ধরল। আরে না না, আপনি জানেন না, আমি বুক করেছি। হ্যাঁ ভাই, আপনি যান, আমরা আসছি। নিবেদিতা হাঁ করে চেয়ে রইল ইভার দিকে। ইভা গলাটা একটু নামিয়ে বলল, মনে হচ্ছে এটা ভিডিও গেম আক্রান্ত কোনো যুবক, হয় আমাদের তুলে নিয়ে যাওয়ার অর্ডার এসেছে, আর নয়তো ভুল করে অন্য কাউকে নিয়ে যাওয়ার জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। নিবেদিতাও ইভার দিকে সরে এসে ফিসফিস করে বলল, একবার তো তাহলে পান্ডে বাবুকে ফোন করতে হয়, উনি তো জানাতে বলেছেন। দোষ ছাড়ুন তো, কাউকে ফোন করতে হবে না, জানালে এক্ষুনি লোক পাঠাবে গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি করতে। আমাদের কাজটাই করতে পারবো না মাঝখান দিয়ে। চলুন চলুন। গাড়িটা স্টার্ট দিয়েছে ছেলেটা। গাড়ির কাঁচটা একটু নামিয়ে হাঁক পারল, একটু ফাস্ট। হ্যাঁ, আসলে আমার চাপ আছে অনেক কাজের, ওই জন্যই বলছি আপনাদেরকে একটু ফাস্ট। ইভা আর নিবেদিতা দুজনেই উঠে পড়ল। রেস্টুরেন্টের বিল মিটিয়ে গাড়িতে উঠে বসল। গাড়িটা মানিকতলার দিকে প্রায় দৌড়তে লাগলো। ইভা নিবেদিতার হাঁটুতে একটু আলতো করে চাপ দিয়ে নিজের মনেই বলতে লাগলো, আজকাল এই ভিডিও গেম একেবারে লাইফটা হেল্প করে দিল। স্কুলে দেখি তো এইটুকু ছোট ছোট বাচ্চা টিফিনের সময় রীতিমতো অ্যাটেন্ডেন্টদের সাথে রীতিমতো মানে একদম ঝগড়া করে বলে নাকি গেম খেলতে না দিলে খাবেই না। নিবেদিতাও ঠিক সুরটা বুঝে নিয়ে বলতে লাগলো, আরে আর বলবেন না ম্যাডাম, ওরা তো বাচ্চা। কত বড়দের দেখেছি ঘাড় গুজে এভাবে গেম খেলে, আর খেলতে খেলতে ঘাটটাই এদের বোধহয় বেঁকে যাবে। না, ড্রাইভারের চোখের তারায় তেমন কোনো পরিবর্তন হলো না। ইভাদের কথার কোনো উত্তর না দিয়ে সে শাঁ শাঁ করে গাড়ি চালাতে শুরু করলো। মাঝখানে শ্যামবাজারের কাছে সামান্য একটু জ্যাম হয়েছিল। ওইটুকু সময় ছেলেটি 12-10 স্টিয়ারিংয়ের ওপর ঘুষি মারল। অবশেষে মানিকতলার গলি তোষ্য গলির মধ্য দিয়ে একটা পুরনো বাড়ির সামনে গাড়িটাকে দাঁড় করিয়ে যেন একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। ইভা আর নিবেদিতা গাড়ি থেকে নেমে বাড়িটাকে দেখতে লাগলো। ছেলেটা পেছন থেকে বলল, যাক বাবা। হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। কি? আরে ওই যে ভিডিও গেম, খুব খারাপ, খুব খারাপ। ছেলেটা যেমন হুঁশ করে এসেছিল তেমনি শাঁ করে চলে গেল। সামনের হলুদ বাড়িটা, না এখন আর এটাকে ঠিক হলুদ বলা যাবে না, একেবারে কালো হয়ে যাওয়া একটা বাড়ি দাঁড়িয়ে আছে। বহুদিন রং করা হয়নি বলে আসল রংটা আর বোঝা যাচ্ছে না। না, পাড়াটাও একেবারে নিস্তব্ধ। উত্তর কলকাতায় যে এমন একটা নিস্তব্ধ পাড়া আছে তা বিশ্বাসই হয় না। নিবেদিতা ইভার মুখের দিকে তাকালো। ইভা একবার ঠুঁকিলে সামনের কালো হয়ে যাওয়া প্রায় ভাঙা দরজাটা একটু আলতো করে ঠেলা দিল। দরজাটা একটা আর্তনাদ করে খুলে গেল। নিবেদিতা আবার ইভার হাত ধরে বলল, একবার পান্ডে বাবুকে ফোন করি। ইভা চোখের ইশারায় বারণ করে ঢুকে গেল দরজা দিয়ে। সামনে দিয়ে একটা লোহার বাঁকানো সিঁড়ি ওপরে উঠে গেছে। চারিদিকে কেমন যেন একটা সোঁদা সোঁদা গন্ধ। ইভা কোনো দিকে না তাকিয়েই বাঁকানো সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরে।
পেছনে পেছনে নিবেদিতা এখনো মৌমাছির মতো বিনবিন করে চলেছে। একবার পাণ্ডেবাবুকে জানাই না, আমার কিন্তু একদম বিষয়টা ভালো ঠেকছে না। বাড়িটা কেমন যেন মনে হচ্ছে কড়িকাঠ থেকে ভূত চলছে। ভূত না বাদুর? হ্যাঁ, জায়গাটা ভীষণ অন্ধকার, তাই তো দেখা যাচ্ছে না। কিন্তু তবু বেশ বোঝাই যাচ্ছে এই যে একটা দুর্গন্ধ ছড়িয়ে আছে না সর্বত্র, সেটা ওই বাদুরের গায়ের গন্ধ। নিবেদিতা ম্যাডাম, একটু এই যে একটু আসুন তো। হ্যাঁ, আপনি এখানে কি আপনি 5 স্টার হোটেল আশা করছিলেন নাকি বলুন তো? আস্তে আস্তে উপরে উঠতেই সামনে একটা ঘর, দরজাটা বন্ধ। খুব কান করে শুনলেই ভেতর থেকে একটা চাপা গোঙানির আওয়াজ ভেসে আসছে। ইভা প্রথমে আলতো করে ঠেলা দিল দরজাটায়, খুলল না। একটু জোরে ঠেলা দিতেই খুলে গেল তা। কিন্তু তার ঠিক পরেই ঘটে গেল একটা ভয়ঙ্কর কাণ্ড। দরজার থেকে একটা লম্বা দড়ি একটা টুলের সাথে বাঁধা ছিল। টুলের ওপরেই দাঁড় করানো ছিল মিনতিকে, গলায় ফাঁসির দড়ি, হাত পা বাঁধা, মুখের মধ্যে একটা বড় রুমাল ঠুসে গুঁজে দেওয়া হয়েছে। ইভা জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলতেই টুলটা ধমাস করে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে মিনতির গলার দড়িতে টান পড়ে। ইভা ছুটে গিয়ে মিনতির পা দুটো চেপে ধরলেও কোনো লাভ হলো না। মাত্র কয়েক সেকেন্ড মিনতির শরীরটা থরথর করে কেঁপে একেবারে স্থির হয়ে গেল। আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা হাসির আওয়াজ ভেসে এলো। তারপরেই একটা ভীষণ কর্কশ কণ্ঠস্বর। আরে ম্যাডাম, এতই সহজ? সিনেমা দেখে আর বই পড়ে গোয়েন্দা হতে নেমেছেন? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আপনার গোয়েন্দাগিরির প্রথম ধাপে পা দেওয়ার জন্য আপনার জন্য এই সামান্য একটা উপহার, সামান্য উপহার। ম্যাডাম, আপনাকে তো আমি বলেছিলাম এভাবে যেখানে সেখানে হুট করে চলে যাবেন না। একে তো কোনো ট্রেনিং ছাড়া আপনাকে আমি এই কাজটা করার জন্য নিযুক্ত করেছি। এরপর যদি কোনোভাবে জানাজানি হয় যে আপনি অ্যাকচুয়ালি মেয়েটিকে মেরেছেন, তাহলে ওই পুরো রাজাবাগান বস্তি কিন্তু আপনার বাড়িতে চড়া হবে বলে দিচ্ছি। পাণ্ডেবাবু এক কোণে গজগজ করে যাচ্ছে। ইভা আর নিবেদিতা দুজনেই একেবারে স্থির হয়ে বসে আছে লোহার সিঁড়ির এক কোণে। পাণ্ডেবাবু এক মনে বকে চলেছেন, সোশ্যাল মিডিয়ার নাম শুনেছে, এখন লোকে শুধু একটা কিছু পেলেই হলো। আগে যেমন রক ছিল, এখন হয়েছে এই সোশ্যাল মিডিয়া। একটা কোনো গন্ডগোল পেলেই হলো, তাকে একেবারে রং চং মাখিয়ে কি যে তৈরি করে দেবে, আপনারা তখন আর কোনো কুল কিনারা পাবেন না। ইভা শুধু স্থির হয়ে বলল, মেয়েটা মরে গেল? পাণ্ডেবাবু খানিকক্ষণ চুপ থেকে গলার সুরটা সামান্য নরম করে বলল, মেয়েটার শরীরের যা অবস্থা, এমনিতেই 2 দিন বাদে মরে যেত। মেরে মেরে সারা শরীরে কালশিটে ফেলে দিয়েছে। চোখ মুখের অবস্থা দেখেছেন? জল অব্দি বোধহয় খেতে দেয়নি। ও মেয়েটা এমনিই মরে যেত। খুব সম্ভবত মেয়েগুলোকে এখানেই রাখা হয়েছিল, বাকিদের পাচার করা হয়েছে। এই মেয়েটাকে পাচার করলে রাস্তাতেই মরে যেত, তাই এখানে ফেলে গেছে। আপনাকে দিয়ে দরজা খুলিয়ে আপনার মনোবল ভেঙে দিতে চেয়েছিল। খুব সম্ভবত সেটা করতেও পেরেছে। আবার ঠিক টাইমে যাতে ওর রেকর্ড করে রাখা গলার শটটা বেজে ওঠে, তার ব্যবস্থাও করে গেছে। এরা এমনই নৃশংস হয় ম্যাডাম। যাকগে, মেয়েটার মরা নিয়ে বেশি ভাববেন না। এই লাইনে কাজ করতে গেলে অমন অনেক মৃতদেহ দেখতে হবে। এসব একটু অভ্যাস করুন ম্যাডাম। আপনার ট্রেনিং এর সময় হয়ে যাচ্ছে। ম্যাডাম, ট্রেনিং এ ফাঁকি দেবেন না কিন্তু। এরপরেও? হ্যাঁ, এর পরেও। সন্ধে হয়েছে। বাইরের ঘরের টিভিটা একটু বেশ জোরেই চলছে আজকে। পাশের বাড়িতে কি একটা অনুষ্ঠান উপলক্ষে গান বাজছে বেশ জোরে। তার সাথে তাল রাখতে গিয়ে ইভার শাশুড়ি মাও বেশ জোরেই চালিয়ে দিয়েছেন টিভিখানা। দিগন্ত এসেই বসে গেছে ল্যাপটপে অফিসের বাকি কাজ সামাল দিতে। ইভা যথারীতি কিচেনে রুটি বেলছে। হঠাৎ বসার ঘরে বন্ধ কাঁচের জানলাটা ঝনঝন করে ভেঙে পড়ল। আর একটু হলেই কাঁচের টুকরো শাশুড়ি মায়ের গায়ে এসে পড়ত। ইভা দৌড়ে এলো বসার ঘরে। শাশুড়ি মা হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছেন। ছুটে এসেছে দিগন্ত। বাইরে তখন একগাদা লোক জড়ো হয়ে গেছে। নিচের থেকে নানা রকম অশ্রাব্য গালাগাল ছুটে আসছে। গোয়েন্দা হয়েছে, গোয়েন্দা।
মেয়েটাকে মেরে ফেললো? ছি 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 ছি। পাণ্ডেবাবু যেটা বলেছেন সেটাই হলো। পুরো রাজাবাগান বস্তি ছুটে এসেছে, কিন্তু পুলিশ থেকে তো জানানো হয়নি যে ইভার ওই দরজা ধাক্কা দেওয়ার জন্যই মিনতি মারা গেছে। কিন্তু তবু এরা খবরটা পেয়েছে। খুব সম্ভবত তার ইমেজ খারাপ করার জন্য ওই কিডন্যাপাররাই ঘটনাটা ছড়িয়ে দিয়েছে। দিগন্ত এবার ইভার কাছে সরে এসে বলল, তার মানে এবার থেকে এসবও হবে? এমনিতেই মিনতির ঘটনাটা ঘটার পর থেকে মাথাটা পুরো ঘেঁটে আছে। তার উপর দিগন্তর এই কথাগুলো ঠিক নিতে পারল না ইভা। খুবই স্বাভাবিক। মানুষের জীবনের সাফল্য যেমন আসে, ব্যর্থতাও তেমনই আসে। যখন লোকে ফুলের তোড়া নিয়ে এসে বাড়ির সামনে লাইন দিয়েছিল, সেটা যেমনভাবে অ্যাকসেপ্ট করেছিলে, এটাও ঠিক তেমন করেই নিতে হবে। টিফিনের সময় ক্লাসের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। শুধু অ্যাটেন্ডেন্টরা সামলাতে পারে না, টিচারদেরও আসতে হয় হেল্প করতে। অন্যদিন ইভা একাই রাইমস বলে গল্প বলে ব্যাপারটা অনেকটা ম্যানেজ করে নিত, কিন্তু আজ তার কিছুতেই মনটা ভালো লাগছে না। বারবার খালি মিনতির নিথর দেহটার কথা মনে পড়ছে। হঠাৎ একটা চিৎকারে থতমত খেয়ে দেখে নবীনা বলে একটা বাচ্চা মেয়ে হুড়োহুড়ির মধ্যে কোন ফাঁকে তার ব্যাগ থেকে রিভলভারটা বার করে নিয়ে তার আর একটা বন্ধুর দিকে তাক করেছে। ইভা জানে রিভলভারটা ফাঁকা, কিন্তু সেটা তো আর কেউ জানে না। একটা ভয়ঙ্কর আর্তনাদ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। প্রিন্সিপাল স্যার ছুটে এসে এই দৃশ্য দেখে থতমত খেয়ে তোতলে তোতলে বলে উঠলেন, এসবের মানে কি? মানেটা কি? স্কুলে বন্দুক? ইভা আস্তে করে পেছন দিকে গিয়ে মেয়েটাকে জাপটে ধরে কোলে তুলে নিল। তারপর আদর করে বলল, এটা কি হচ্ছে? আমার ব্যাগে হাত দেওয়া হচ্ছে? এটা ব্যাড ম্যানার্স, জানো না? সে যাত্রায় ব্যাপারটা সামলানো গেলেও ঘটনাটা বাচ্চাদের মুখ থেকে গার্জেনদের কানে যেতে বেশি সময় লাগলো না। প্রিন্সিপাল স্যার অবশ্য কিছু বললেন না। আর তার বিপি বেড়ে গেছে। গোটা পৃথিবীটা নাকি বনবন করে পাক খাচ্ছে। পুরো বকুনিটা তোলা থাকলো পরের দিনের জন্য। নিবেদিতা পুরো ঘটনাটা শুনে বলল, আপনারও বলিহারি, ব্যাগে করে কেউ রিভলভার আনে? কি করব, আজ তো দুপুরে ট্রেনিং ছিল। ভাবলাম আজ আর বাড়ি যাব না, এখান থেকেই সোজা চলে যাব। বাচ্চাগুলোকেও বলি, আরে বাবা, এদের বাড়ি থেকে কিছুই শেখায় না, সোজা ব্যাগ ধরে টান মেরে দিল। এ বাবা! ইভা আর নিবেদিতার কথার মধ্যে একটু ব্যাঘাত ঘটল। ইভার ফোনটা বেজে উঠল। পাণ্ডেবাবুর ফোন এসেছে। উফ, আপনার জন্য মনে হচ্ছে না আমার স্কুলের চাকরিটা এবার যাবে। শ্বশুর বাড়ি থেকেও খুব শিগগিরই দাঁড়িয়ে দেবে। কি যে করেন না আপনি! কে যে বলেছিল আমাকে গোয়েন্দা বানাতে? ভালো লাগে না আর। পাণ্ডেবাবু ইভার কোনো কথার পাত্তা না দিয়েই বললেন, বাঁচা যাবে, ও চাকরি গেলে যাক। আর শ্বশুর বাড়ি, ওটা দিগন্তবাবুকে একটা ফিশ ফ্রাই খাইয়ে দেবেন, ম্যানেজ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি থানায় আসুন, একটা ভালো খবর আছে। বাবা, কি বলছেন? ভালো খবর? সেটা যে ঠিক কেমন দেখতে সত্যিই ভুলেই গেছি আমি। আরে দূর, এত অল্পে ভেঙে পড়লে হয়? তাড়াতাড়ি থানায় আসুন, আপনার জন্য একটা দারুণ খবর আছে। ফোনটা রেখে ইভা নিবেদিতার দিকে তাকালো। একবার চলুন দেখি থানায়। পাণ্ডেবাবু তো লাফাচ্ছেন, একটা নাকি দারুণ খবর আছে। কে জানে কি। ইভা যতটা ভেবেছিল পাণ্ডেবাবুর মুখটা তার থেকেও বেশি হাসিতে ভরে আছে। একেবারে চিকেন চাউমিন আনিয়ে রেখেছেন তিনি ইভাদের জন্য। নিন ম্যাডাম, আগে খেয়ে নিন। স্কুলে সব বাচ্চা বাচ্চা পিটিয়ে এলেন, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আগে খাবারটা খেয়ে নিন, তারপর সব কথা হচ্ছে। কি ব্যাপার বলুন তো? মনে হচ্ছে যেন কেস সলভই হয়ে গেছে একেবারে। বেশ মজায় আছেন দেখছি তো। তা কেসটা কি একটু খুলে বলুন না। বললাম না খেয়ে নিন, তারপর বলছি। না মানে নতুন নতুন এসেছেন তো লাইনে, যেটা দেখাতে চাইছি সেটা দেখে হয়তো আবার খেতে পারবেন না। ইভা আর নিবেদিতা দুজনেই দুজনের মুখের দিকে চাইল। তারপর পাণ্ডেবাবুর কথা শোনাটাই উপযুক্ত মনে করে আগে চাউমিনটা খেয়ে নিল। হ্যাঁ, এই যে দেখুন। ইভাদের চাউমিন খাওয়া শেষ হতেই পাণ্ডেবাবু কয়েকটা ছবি বার করে দিল। ইভা ছবিগুলো হাতে নিয়ে প্রথমটায় বুঝতেই পারল না যে জিনিসটা কি। লাল অক্ষরে কিছু একটা লেখা আছে, কিন্তু লেখাগুলো স্পষ্ট নয়। ভালো করে কয়েকবার দেখার পর আঁতকে উঠল ইভা। এক মহিলার পায়ের ছবি, একেবারে ঠাঁই থেকে গোড়ালি অবধি।
তার উপর ধারালো কিছু দিয়ে একেবারে চিরে চিরে লেখা আছে। ইভা ফ্যাল ফ্যাল করে তাকালো পাণ্ডেবাবুর দিকে। কিছু বুঝলেন? এটা ওই মিনতির পা। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। একেবারে শেষ মুহূর্তে যখন দেখেছে বাঁচার আর কোনো উপায় নেই, তখন নিজের পায়ের আঙুলের ধারালো নখ দিয়ে চিরে চিরে লিখে গেছে। ছবিতে লেখাটা খুব একটা স্পষ্ট নয়, তবে আমরা একটা কাগজে লেখাটা তুলে নিয়েছি, দেখুন। পাণ্ডেবাবু ইভার দিকে একটা কাগজ এগিয়ে দিল। পাণ্ডেবাবু বোধহয় সেম ফিলিংস আনার জন্য কাগজের উপরও লাল কালিতেই লিখছে। ইভা জোরে জোরেই পড়ল, যাতে নিবেদিতাও শুনতে পায়। আমি মিনতি। আমাকে এরা কাজ দেবার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। আমার মতো আরো অনেক মেয়ে আছে এখানে। কয়েকজন তো আমাদের বস্তিরই মেয়ে। প্রতিদিন এরা আমাদের মারধর করে, খেতেও দেয় না ঠিক মতো। সারাদিন চিৎকার করে গলা ফাটালেও একটুও জল দেয় না। আমি বোধহয় আর বাঁচবো না, তাই এই চিঠি লিখে রাখছি নিজের পায়ে। আর কিছু নেই, আমার হাতের নখই সম্বল। অবশ্য জানি না আমার এই শরীর পুলিশের হাতে পৌঁছবে কিনা। শুনেছি এখানে কেউ মরে গেলে গঙ্গায় ভাসিয়ে দেয়। কেউ কোনো দিন কোনো খোঁজ পায় না। তবু অনেক আশা নিয়ে লিখছি, যদি আমার শরীরটা পুলিশের হাতে পড়ে। এই কিডন্যাপার টিমের সর্দারকে ওরা গেম প্ল্যানার বলে ডাকে। লোকটা যেমন নিষ্ঠুর তেমনই কদর্য দেখতে। ওকে একবার দেখলেই শরীরের সব রক্ত ঠান্ডা হয়ে যায়। আর ওর সঙ্গী হলো প্রমীলা। অবশ্য ওই মহিলার আরো অনেক নাম আছে। ওই মহিলাই এক একজন মেয়েকে টোপ দিয়ে এখানে নিয়ে আসে। শুনেছি সব মেয়েদের নাকি টাকিতে নিয়ে যাওয়া হবে এবার। সামনের রবিবার ইচ্ছামতি পার করে ওদের পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে, সেখান থেকে আবার অন্য কোথাও। যদি আমার মৃতদেহ এর মধ্যে কারো হাতে পড়ে, তবে ওই মেয়েগুলোকে বাঁচাবার চেষ্টা করবেন প্লিজ। ইভা পুরো লেখাটা পড়ে আবার ওই ফটোগুলোর দিকে তাকালো। কেউ একজন নিজের পায়ের মাংস চিরে চিরে এতগুলো কথা লিখেছে ভাবলেই গাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। রবিবার যাচ্ছেন তাহলে টাকিতে? রবিবার না, শনিবার রাতেই রওনা হচ্ছি। এখানে টাইমটা লেখা নেই, ঠিক কোন সময় ইছামতির ঠিক কোন দিক থেকে মেয়েগুলোকে পাচার করা হবে। তাই আমাদের কাছে অর্ডার আছে, পুরো জায়গাটাই আমরা ঘিরে রাখবো। আমাদের সাথে লালবাজারের স্পেশাল ফোর্স থাকবে। এমনকি বিএসএফ এর সাথেও কথা বলা আছে, দরকার পড়লে ওদেরও হেল্প নেওয়া হবে। আপনারা যাবেন নাকি? নিবেদিতা প্রায় ঘাড় নেড়েই দিয়েছিল, কিন্তু ইভা হঠাৎ করে বলল, না থাক, আপনারাই যান বরং। আমার তো এখনো ট্রেনিং হয়নি। ট্রেনিং না হলে তো আপনি আমাকে অ্যাকশনে নামাবেন না। তাই শুধু শুধু শনিবার রবিবারের আনন্দ মাটি করে কোথায় ওই টাকির জঙ্গলে ঘুরে বেড়াবো বলুন তো? কি ব্যাপার ম্যাডাম, আপনার সব উৎসাহ শেষ হয়ে গেল নাকি? চিন্তা করবেন না ম্যাডাম, সত্যি বলতে কি মানতেই হবে, এই কেসটা ওই মিনতি বলে মেয়েটি সলভ করে দিল। আপনি বরং ট্রেনিং এ মন দিন, এরপর তো আবার আপনাকে দরকার হতে পারে। পাণ্ডেবাবুর থানা থেকে নিবেদিতা একদম দুমদাম পা ফেলে বের হলো। মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। ইভা হাসতে হাসতে বলল, কি হলো, খেপে গেলেন নাকি? টাকি যাওয়ার বোধহয় খুব ইচ্ছে ছিল, তাই না? সেটা তো একটু ছিলই। একেবারে ওপেন একটা অ্যাকশন ফিল্ড। তুমদাম গুলি চলবে, একবার এই পক্ষ ধিসকাও আর একবার ওই পক্ষ। সামনে থেকে দেখার সুযোগ কি আর মিস করা যায়? তা আপনি যখন যেতে চাইছেন না, তখন আমি আর কি করব? তা এখন কি প্ল্যান? কি আবার, চলুন ট্রেনিং এ যাই। ওটা মন দিয়ে করতে হবে তো। নিবেদিতা মুখ গোঁজ করে বলল, আর ট্রেনিং? ওই পাণ্ডেবাবুর কথা শুনলেন তো? এই কেসটা পুরো সলভ হওয়ার ক্রেডিট এখন ওই মিনতির। না দিক, সেটাই আপত্তি করছি না, কিন্তু আমাদের কি কোনো অবদানই নেই? এমন করে কথা বললো, মনে তো হয় না যে এরপর আর কোনো কেস দেবে বলে। ইভা মুচকি হেসে বলল, তাই বুঝি? দেখা যাক না। ট্রেনিংটা কিন্তু খুব দরকার। আজ শুক্রবার, কাল আর পরশু ছুটি। এই সময়টা একদম পুরো ট্রেনিং এ দিতে হবে। রবিবার সকাল, মানে একেবারে ভোরবেলাই বলা যেতে পারে। ইভার শাশুড়ি মা এবং দিগন্ত দুজনেই বারাসাতে এক আত্মীয়ের বাড়িতে গেছে। এই সুযোগে ইভা একদম ভোরেই চলে এসেছে ট্রেনিংয়ে।
এক নাগারে অনেকক্ষণ ধরে ফায়ারিং প্র্যাকটিস করে যাচ্ছে। ওদিকে তার ব্যাগে রাখা ফোনটা যে বেজে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই। প্রায় 10টা নাগাদ এলো নিবেদিতা। অবাক হয়ে দেখল তখনও ইভা নিজের প্র্যাকটিসে মগ্ন হয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিবেদিতা। কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এগিয়ে গেল ইভার দিকে। ইভা একেবারে সামনে নিবেদিতাকে দেখে খানিকটা চমকেই উঠল। কি হলো? কি হলো নিশ্চয়ই জানেন না, তাই তো? ইভা ঠোঁটের কোণে একটা হালকা হাসি দেখা গেল। লোকটা আবার মজা করেছে, তাই না? গেম প্ল্যানার এবার পান্ডে বাবু আর তার দলের সাথেও ঠিক একই রকম খেলা খেলেছে, তাই তো? কাল রাত থেকেই পান্ডে বাবুরা প্রায় পুরো টাকি ঘিরে ফেলে। ভোর রাতের দিকে ওদের কাছে খবর আসে গোলপাতার জঙ্গলের কাছে বেশ কয়েকটা মেয়েকে নাকি একসাথে বেঁধে রাখা হয়েছে। তাদের সবাইকে ইচ্ছামতি দিয়ে বাংলাদেশে পাচার করে দেবে। পান্ডে বাবুরা ওই অন্ধকারের মধ্যেই জঙ্গলের দিকে যান। ওদের সাথে কিছু বিএসএফ এর জওয়ানও ছিল। জঙ্গলের মধ্যে বেশ খানিকটা ফাঁকা জায়গা, আর তার থেকে ঠিক হাত পাঁচেক দূরেই মেয়েগুলোকে বেঁধে রাখা হয়েছে। হাত পা বাঁধা, আর মুখের মধ্যে রুমাল পোড়া, আর গলাতে ফাঁস লাগানো। কিন্তু মিনতির মতো কোনো টুল ছিল না। তাই পান্ডে বাবুরা আর কোনো দিকে না তাকিয়ে হুড়মুড় করে ছুটে যায়। কিন্তু 2 পা যেতে না যেতেই একটা পানা ডোবায় পড়ে যায়। পানা ডোবাটা ওপর থেকে লতা পাতা দিয়ে এমন করে ঢাকা ছিল যে কেউ কিছু বুঝতেই পারেনি যে ওর নিচে একটা ডোবা আছে। আর সব থেকে দুঃখের বিষয় হলো ওই মেয়েগুলোর গলায় যে দড়ির ফাঁস পরানো ছিল তার একটা অংশ রাখা ছিল ওই ডোবার মধ্যে। সবাই ডোবায় পড়ে যেতেই ওই দড়িতে চাপ লাগে, আর বুঝতেই পারছেন মেয়েগুলো পরপর গাছের সাথে ঝুলে যায়। আর ঠিক তখনই একটা টেপ বেজে ওঠে। আরে এরা সবাই ভাবলো যে ম্যাডাম কোথায়, ম্যাডামকে ভয় পেয়ে গেল নাকি? ইস, ম্যাডাম এলে আরো মজা হতো, তাই না? নিবেদিতা আবার খানিকক্ষণ তাকিয়ে রইল ইভার দিকে। ইভার ঠোঁটের কোণে আবার হালকা হাসি। আপনি জানতেন যে এমনই কিছু একটা হবে, তাই আপনি যেতে চাননি, তাই না? পান্ডে বাবু সকাল 8টা থেকে অনেকবার আপনাকে কল করেছেন, কিন্তু আপনি বোধহয় ট্রেনিং এ ব্যস্ত ছিলেন। উনি বললেন আজ আমাদের একবার লালবাজারে যেতে হবে। কমিশনার সাহেব আমাদেরকে নিজে ডেকেছেন। একটু থেমে আবার বলল, আপনি জানতেন, তাই তো? কি করে জানলেন? ইভা মাথাটা একটু নিচু করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আপনার নখও তো বেশ বড়, একবার নিজের হাতে আঁচড় কেটে দেখুন তো এমন কিছু লিখতে পারেন কিনা। তাছাড়া আমি মিনতির ডেড বডি দেখেছিলাম, ওর আঙ্গুলের নখ এমন কিছু তো বড় ছিল না যা দিয়ে শরীরের চামড়া ছিঁড়ে অত বড় রচনা লেখা যায়। কোনো ধারালো বস্তু দিয়ে ওর শরীরে আঁচড় কাটা হয়েছে। আমাদের একটা খুব খারাপ স্বভাব হলেও আমাদের চোখের সামনে আমাদের মন পছন্দ কিছু একটা সাজিয়ে ধরে দিলেই আমরা সেটাকেই একেবারে আঁকড়ে ধরতে চাই। একবারও ভাবতে চাই না যেটা আমাদের চোখের সামনে রাখা হচ্ছে সেটার মধ্যে আসলে সত্যি বলে কিছু আছে নাকি আদৌ। পোস্টমর্টম যিনি করেছিলেন সেই ডাক্তারকে ফোন করে আমি পরীক্ষা করতে বলেছিলাম ওই ক্ষত চিহ্ন নখ দিয়ে বানানো হয়েছিল নাকি ছুরি দিয়ে। ডক্টর আমাকে এখনো অবশ্য কিছু জানায়নি, খুব সম্ভবত আমি বলেছি বলে আরেকবার রিচেক করার প্রয়োজন মনে করেননি। এটাই। পান্ডে বাবুরা পানাডোবায় পড়ার পর সম্ভবত ওরা পরীক্ষা করেছেন এবং আপনার কথাই যে সত্যি সেটা বুঝতেও পেরেছেন। কিন্তু এই গেম প্ল্যানারের কি হবে? এ কি প্রতিবারের মতো আমাদের সাথে গেমই খেলে যাবে নাকি? ইভার মুখের হাসি মিলিয়ে গেল। এই কদিনের ট্রেনিংয়ে ইভার গোলগাল মুখে হালকা জলাইন দেখা গেছে। নিবেদিতার কথা শুনে সেটা যেন আরো প্রকট হলো। এত সহজ নাকি? ফার্স্ট ইনিংসে গেম প্ল্যানার এগিয়েছিল, এরপরের ইনিংসটা আমরা খেলবো। একদম ক্লিন বোল্ড। কি ভাবলেন মিসেস সান্যাল? জল কিন্তু এবার মাথার ওপর দিয়ে বইতে শুরু করেছে। চিফ মিনিস্টার পর্যন্ত খোঁজ করছেন এই ব্যাপারে। দিল্লি থেকে আমাদের কাছে নোটিশ এসেছে, আর 2 দিনের মধ্যে পজিটিভ কিছু দেখাতে না পারলে কেসটা সিবিআই এর কাছে চলে যাবে। কমিশনার সাহেবের নিজস্ব চেম্বারে কথা হচ্ছিল। আজ এই কেসটার ব্যাপারে তিনি নিজে উদ্যোগী হয়েই ইভাকে ডেকে পাঠিয়েছিলেন। বলা বাহুল্য নিবেদিতা আর পান্ডেবাবুও আছেন। ইভা একদৃষ্টে টেবিলের ওপর পেপার ওয়েটের ওপর দেখতে দেখতে নিজের মনেই বলল, 2 দিন না,
হয়ে যাবে। একটা সাহায্য করবেন স্যার? অফকোর্স, কি সাহায্য চান বলুন। ফোর্স লাগলে বলুন, কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগলে বলুন, এনিথিং। শুনেছি পুলিশ চাইলে কবর থেকে মানুষ তুলে এনে কেস সলভ করতে পারে। আপনি একজনকে তুলে আনতে পারবেন? কমিশনার সাহেব গোফের ফাঁক দিয়ে অল্প হাসলেন। কোথা থেকে? কবর থেকে? ইভাও অল্প হাসল। না না, বাড়ি থেকে তুলে আনলেই হবে আপাতত। নিজের মোবাইলটা এগিয়ে দিল কমিশনার সাহেবের দিকে। নিবেদিতা অবাক হয়ে বলল, আরে এর ছবি কখন তুললেন? এটা তো ওই ছেলেটা। হ্যাঁ, এই ছেলেটা আমাদের নিয়ে গেছিল ওই মানিকতলার বাড়িতে। কমিশনার সাহেব কিছু বলার আগেই পাণ্ডেবাবু মাথা নাড়তে নাড়তে বলল, এদের দিয়ে কিছু হবে না। আর এটা তো একেবারে পুচকে ছোড়া। এই ব্যাটাটা ওই ভিডিও গেম খেলে ফেসেছে। এর আগে কত তুলে আনা হয়েছে। যে লিঙ্ক ক্লিক করে এরা খেলাটা খেলে সেটা অনেকবার খুলে দেখা হয়েছে, পুরোটা ফাঁকা। পুরো ব্যাপারটাই ডিলিট করে দিয়েছে। আমাদের সাইবার টিম অনেক খেটেছে, কিচ্ছু করতে পারেনি। একে তুলে এনে কোনো লাভ হবে না। ইভার দৃষ্টি আবার ওই পেপার ওয়েটটার দিকে। লাভ হবে না বলছেন? কিন্তু আমার তো মন বলছে এই ছেলেটার খোঁজ পেলে আমরা অনেকটা দূর যেতে পারবো। 2 দিন আছে হাতে। 2 দিন মানে 48 ঘন্টা, 48 আওয়ার্স, মানে হিসাব করলে হয় 2880 মিনিট। পারবেন ছেলেটাকে খুঁজে আনতে? কমিশনার সাহেব ঘাড় নেড়ে বললেন, অত সময় লাগার কথা নয়। আজ সন্ধ্যের মধ্যেই ছেলেটাকে তুলে আনো। তোমার দ্বারা যদি না হয় লালবাজারের হেল্প নাও, ম্যাডাম ইনভেস্টিগেশন করবেন। পাণ্ডেবাবু খটাস করে বুটে বুট ঠুকে স্যালুট জানিয়ে বেরিয়ে গেলেন। তবে মুখের হাবভাব দেখে মনে হলো না ব্যাপারটায় খুব একটা খুশি হয়েছেন বলে। সন্ধে অবধিও সময় লাগলো না। বিকেল নাগাতি ইভার ফোনে পাণ্ডেবাবুর মেসেজ এলো, ছেলেটাকে তুলে এনেছি, লালবাজারে চলে আসুন। একটা ছোট্ট ঘরে চেয়ারে বসে আছে ছেলেটা। একটা মাত্র বাল্ব জ্বলছে ওপর থেকে। সামনে একটা চওড়া টেবিল। টেবিলের অপর প্রান্তে এসে বসল ইভা। ঠোঁটের কোণে একটা হালকা হাসি। ছেলেটার চোখে মুখে ভয় একেবারে স্পষ্ট। বেচারা ঘেমে নিয়ে একেবারে শেষ হয়ে গেছে। ছেলেটার পেছনে দাঁড়িয়ে আছে পাণ্ডেবাবু। ইভা ছেলেটাকে কোনো প্রশ্ন না করে পাণ্ডেবাবুকেই জিজ্ঞেস করলো, একে কোথায় পেলেন? কাঁকুড়গাছি। খোঁজ নিয়েছি, প্রেসিডেন্সিতে পড়ে, ইংলিশে MA করছে। বাবা মা দুজনেই প্রফেসর। বাড়িতে আরেকজন অ্যাটেন্ডেন্ট আছে। আমি কিন্তু আপনাকে আরো কিছু মানে খবর টবর জোগাড় করতে বলেছিলাম পাণ্ডেবাবু, সেটার ব্যবস্থা করেছেন কি? পাণ্ডেবাবু আলতো করে ঘাড় নাড়লেন। ব্যবস্থা করা হচ্ছে ম্যাডাম। ছেলেটা এবার হঠাৎ বিদ্রোহ করে উঠল। আপনারা ঠিক কি চাইছেন বলুন তো? হ্যাঁ, আমি কি করেছি? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? হ্যাঁ, আমি শুধু আপনাদের নিয়ে ওই বাড়ি পৌঁছে দিয়েছিলাম, ব্যাস। এর চেয়ে বেশি তো আমার কোনো কাজ ছিল না। আর আপনারা যে সবাই পুলিশের লোক, এটা তো আমি জানতামই না। মায়েরই বলছি, আমি জানতাম না কিছু এর। ছেলেটা যত জোরে চেঁচিয়ে কথা বলল, ইভা ততটাই শান্ত স্বরে বলল, তোমার নামটা কি? ইভার কাছ থেকে এতটা সরল প্রশ্ন বোধহয় আশা করেনি ছেলেটা। কিছুটা সময় অপেক্ষা করে সে বলল, বিক্রম দাশগুপ্ত। শুনলাম তো পড়াশোনায় তুমি নাকি খুব ভালো, MA পড়ছো, তা হঠাৎ এই ভিডিও গেম খেলতে গেলে কেন? ছেলেটা খানিকক্ষণ ফ্যাল করে চেয়ে এবারে ঝরঝর করে কেঁদে ফেলল। খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, খুব ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আসলে সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্টে কটা মেসেজ আসে, আমি প্রথমে খুলিনি, কিন্তু একদিন আর কিউরিওসিটি চেপে রাখতে না পেরে খুব খুলে ফেললাম। আর খুব ইজি কিছু কোশ্চেন আনসার ছিল, যেগুলো বলতে পারলেই আমার ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকে যেত। তারপর আস্তে আস্তে কোশ্চেনগুলো কেমন যেন কঠিন হতে থাকে। উত্তর না পারলেই শাস্তি। কখনো বাড়ির ছাদে গিয়ে জামা কাপড় খুলে শুধু আন্ডারওয়্যার পরে শাহরুখ খানের মতো হাত ছড়িয়ে দাঁড়াতে হবে। আবার কখনো বাড়ির চারিদিকে কান ধরে উঠবোস করতে হবে। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, আমার পাড়ার লোকেরা নির্ঘাত একদিন আমাকে পাগল ভাবতে শুরু করেছে।
ওরা ওরা রীতিমতো আমাকে হুমকি দিত ম্যাডাম। আমার কিছু উল্টোপাল্টা ছবি ওদের কাছে আছে, যেগুলো আমি কোনো কাজ না করলেই খালি হুমকি দেয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে। আমি ম্যাডাম ভয়েই কাজ করতাম, বিশ্বাস করুন। সেদিন বলল আমি যদি আপনাদের ওই মানিকতলার বাড়িতে ছেড়ে দিয়ে আসি তাহলে আর কোনোদিন কিছু করতে হবে না। এই বিশ্রী খেলা থেকে চিরদিনের মতো নিষ্কৃতি ম্যাডাম, বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন। আমি জানতাম না আপনারা পুলিশের লোক। ওই বাড়িটায় যে এভাবে মেয়েদেরকে আটকে রাখা হয় আমি সেটাও জানতাম না ম্যাডাম। আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিচ্ছু জানতাম না। তাই নাকি? তা জানলে কি করে? কে বললো তোমায় ওই বাড়িটায় মেয়েদের আটকে রাখা হতো? পাণ্ডেবাবু, আপনি বলেছেন? পাণ্ডেবাবু এবার সবেগে মাথা নাড়লেন। ইভা এবার বিক্রমের দিকে তাকালো। বিক্রমের চোখটা ঘুরতে শুরু করেছে, যেন জাঁতা কলে আটকে যাওয়া ইঁদুর পালাবার রাস্তা খুঁজছে। ওই যে ম্যাডাম, ওই সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। ওই যে মিনতি মারা যাওয়ার পরে ঘটনাটা ফাঁস হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, ওখান থেকে জেনেছি আমি ম্যাডাম। সোশ্যাল মিডিয়া না বড্ড খারাপ জিনিস, খুব খারাপ হয়েছিল ব্যাপারটা। কিন্তু কে ছড়ালো বলো তো? পুলিশের কাছে তো স্ট্রিক্ট নির্দেশ ছিল যাতে ঘটনার কোনো কথা বাইরে প্রকাশ না হয়। তাহলে এটা বাইরে জানাজানি হলো কি করে একটু বলো তো? আমি কি করে জানবো? ছেলেটা এবার চিৎকার করে উঠল। ইভা হাসতে হাসতে বলল, ইংলিশে এমএ তাই না? সাহিত্যের ছাত্র, ভালোই তো গল্প বানাতে পারো। কিন্তু সাহিত্যের ছাত্র হলেও তো তোমার কম্পিউটার গেম বানানো একটা প্যাশন। মাত্র 12 বছর বয়সে একটা দুর্দান্ত গেম বানিয়ে তো তার পেটেন্টও বিক্রি করেছো। তোমার নিজের সিভিতে তো আছে সেই কথা। তা বিক্রম, তোমার কম্পিউটার নিয়ে এত জ্ঞান, আর এটা জানো না যে কম্পিউটার থেকে একটা ফেক আইডি খুলে তুমি সেদিনের ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে একটা ক্যাচাল পাকিয়েছিলে? সেই কম্পিউটারটা পুলিশের হাতে পড়লে 2 মিনিটে গেম প্ল্যানের গেম ওভার হয়ে যাবে কিন্তু। বিক্রম এবার ছপ করে উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। ভালো 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 ছিল এটা, কনফিডেন্স ভালো। কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু একদম ভালো নয়। প্রথম দিন ঠিক বুঝতে পারিনি, হঠাৎ করে মিনতির মৃতদেহটা দেখার পর থেকে মাথাটা ঠিক কাজ করছিল না। তারপর বেশ কয়েকবার শুনেছি। গোলপাতার জঙ্গলের টেপটাও আমি শুনেছি ঠিক করে। খুব কষ্ট করে অন্যরকম গলা করে পুরো কথাগুলো বললেও এই ম্যাডাম শব্দটায় পুরো ব্যাপারটা আটকে গেছে। কিছু কিছু শব্দ বলার সময় একটা অদ্ভুত পিচ বের হয়, যেটা কানে লাগে। হাজার চেষ্টা করেও সেটাকে আর লোকানো যায় না। তুমি এখানে কিন্তু অনেকবার ম্যাডাম বলেছো, সেদিন গাড়িতেও বলেছো। ঠিক ওই একইভাবে একই শব্দ উচ্চারণ হয়েছে ওই টেপে। চিন্তা নেই, আমি এমনি এমনি বলছি না কিন্তু কথাগুলো, এটারও পরীক্ষা করার ব্যবস্থা হয়েছে। বিক্রম এবার আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। টেবিল টপকে একেবারে ইভার সামনে এসে হাজির হলো। তার 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, তোর অনেক বুদ্ধি না? তোর অনেক বুদ্ধি আছে। বিক্রম অবধি পৌঁছে গিয়েছিস তুই, বিক্রম অবধি। তাতে কি? কিন্তু তাতে কি? মেয়েগুলোকে পাবে কি করে? তাদের তো যেখানে যাওয়ার সেখানে চলেই যাবে ওরা। ফতিমা ওদের নিয়ে যাবে 17 তারিখে, বুঝলি? মানে পরশু দিন। তোর হিম্মত থাকে তো আটকে দেখা ওদেরকে। কথা দিচ্ছি, তোর নাকের ডগা দিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে যাব। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, বুঝলি? কিচ্ছু করতে পারবি না। ইভা 2 হাত দিয়ে ঝটকা মেরে বিক্রমের হাতটা সরিয়ে দিল। তারপর সপাটে একটা চড় মারল ছেলেটাকে। ঠিক যেখান থেকে এসেছিল টেবিল টপকে আবার সেখানেই পৌঁছে গেল। পাণ্ডেবাবু ছেলেটার কলার ধরে টেনে বলল, ছেড়ে দিন ম্যাডাম, আপনার কাজ শেষ। সেদিন পানা ডোবায় ফেলে অনেক জোঁকের কামড় খাইয়েছে, বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি। লালবাজার থেকে বেরিয়ে নিবেদিতা বলল, উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। শেষ পর্যন্ত কেসটা সলভ হলো। চলুন ম্যাডাম, আজ 5 স্টারের ডিনার আমার তরফ থেকে। নিবেদিতা গটগট করে সেদিকেই হাঁটা দিয়েছিল, কিন্তু ইভা তাকে আটকে দিল। কোথায় কেস সলভ হলো? হ্যাঁ, শুনলেন না ছেলেটা কি বললো? মেয়েগুলোকে তো এখনো খুঁজে পাইনি আমরা। আপনি শুনলেন না পাণ্ডেবাবু কি বললো? ছেলেটাকে পিটিয়ে সব কথা বার করে নেবেন, একদম চিন্তা করবেন না।
ইভা হাসল। রাতের আলো আধারিতে বড্ড ম্লান লাগলো সেই হাসি। কি যে মুশকিল হলো, ছেলেটাকে মেরে ধরে বকুনি দিয়ে কিছুতেই যে মেয়েগুলোর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এদিকে ওই আপনার ফুচকাওয়ালার বর্ণনা অনুযায়ী বিক্রমের যে অ্যাটেন্ডেন্ট ফতিমা, তার সাথে কিন্তু মহিলার চেহারার ছবি বেশ মিলে যাচ্ছে। মহিলার একটা পা একটু ছোট, টেনে টেনে হাঁটে, কিন্তু বিক্রমকে তুলে আনার পর থেকেই মহিলা একেবারে কর্পূরের মতো উবে গেছে। ইস, আপনি যদি আরেকটু কনফিডেন্টের সাথে বলতেন ম্যাডাম, আপনার ওই ম্যাডাম শব্দটার মধ্যে খটকা লেগেছে, তাহলে আমরা একদম বাড়িটাকে চারদিক থেকে ঘিরে রেখে দিতাম। ইভা কিছু বলল না, শুধু মন দিয়ে কথাগুলো শুনল। একটু চুপ থেকে বিড়বিড় করে বলল, ওর যা বলার বলে দিয়েছে, এর বেশি আর কিচ্ছু বলবে না। 17 তারিখ মানে কাল ফতিমা মেয়েগুলোকে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কোন দিক দিয়ে নিয়ে যাবে? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের দিক দিয়ে নিয়ে যাবে না মনে হয়। কিছুদিন আগেই তো ওদিকে পুলিশকে ডেকে নিয়ে গিয়ে মজা করেছে। এখন ওই অঞ্চলের পুলিশ বিএসএফ খুবই সক্রিয় থাকবে। একটু অসতর্ক হলেই ধরা পড়ে যাওয়ার অনেক চান্স আছে। এতগুলো মেয়েকে ট্রেনে বা প্লেনে অন্য কোথাও নিয়ে যাওয়া তো ওটাও তো একটু মুশকিলের ব্যাপার। খরচও আছে যথেষ্ট। তার মানে দুটো রাস্তা, এক জলপথে নয় স্থলপথে, অর্থাৎ গাড়িতে। গাড়িতে যাওয়াও যথেষ্ট রিস্কের ব্যাপার। প্রত্যেকটা স্টেট বর্ডারে চেকিংও হবে। তার মানে জলপথ। কলকাতা বন্দরে যাওয়া একটু রিস্কের ব্যাপার, যেহেতু মেয়েগুলো সবাই এখানকার। কোনো মতে একজনও যদি পালাতে পারে তাহলে মুহূর্তে পুরো দলটা ধরা পড়ে যেতে পারে। তাছাড়া ওরা জানে কলকাতা পুলিশ কেসটা নিয়ে কতটা সক্রিয়। তার মানে অন্য কোনো বন্দর। ইভা এবারে পাণ্ডেবাবুর দিকে তাকিয়ে বলল, পাণ্ডেবাবু, কলকাতা ছাড়া আর কোন বন্দর থেকে জলপথে তাড়াতাড়ি পাচার করা সম্ভব হবে? উড়িষ্যা আছে, ভাইজ্যাক আছে, উড়িষ্যার পারাদীপটা হাই চান্স আছে। নিবেদিতা বলল, আপনি যাবেন তো? আমি কিন্তু এবার যাবই। কেন, লাইভ অ্যাকশন দেখার লোভ সামলানো যাচ্ছে না বুঝি? এটা কখনো সামলানো যায়? একটা গাড়ি ছুটে চলেছে একেবারে পাগলা হাতির মতো। রাস্তায় যা সামনে পড়ছে সব ধুমধাম করে একেবারে উড়িয়ে দিচ্ছে, আর তার পিছনে বেশ কয়েকটা গাড়ি ফলো করছে। একটা গাড়ির ওপর নাকি নায়িকা আবার অদ্ভুত ব্যালেন্স করে দাঁড়িয়েও রয়েছে। তার কালো পনিটেল হাওয়ায় উঠছে, রিভলভার থেকে গুলি চলছে ডিশক্যাও, আর সামনের গাড়ির পিছনে চাকাগুলো দুমদাম আওয়াজ করে ফেটে গেল, আর গাড়িটা ব্যালেন্স হারিয়ে উল্টেও গেল। উফ, ভাবলেই যেন কেমন একটা হলিউডের সিন মনে পড়ে যাচ্ছে। আর মেয়েগুলোর কি হবে? মানে গাড়িটা উল্টে গেলে মেয়েগুলোর কি হবে? ইভা তাড়া দিয়ে বলল, ঠিক আছে, আসল জায়গায় গিয়ে দেখা যাবে কি করা যায়। পাণ্ডেবাবুর দিকে তাকিয়ে ইভা বলল, এবার কিন্তু আমরা যাব। হ্যাঁ? পাণ্ডেবাবু বোধহয় একটু চমকেই গেলেন। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে বললেন, হ্যাঁ, সে তো নিশ্চয়ই। বাংলা আর উড়িষ্যার মাঝখানের বর্ডারে দাঁড়িয়ে আছে পাণ্ডেবাবুর পুরো টিম। ইভা আর নিবেদিতাও আছে। নিবেদিতা বেচারি অনেকক্ষণ সোজা হয়ে দাঁড়িয়েছিল। তারপর ভয়ঙ্কর রকমের পায়ে ব্যথা করায় একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে একটা মাঝারি আকারের থামের ওপর উঠে বসে পা দোলাতে দোলাতে খাচ্ছে। ইভা এগিয়ে এসে বলল, কি হলো, ক্লান্ত হয়ে গেলেন নাকি? না, ভীষণ বোরিং লাগছে। আমার মনে হয় এখন এই সকালবেলা এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। কেন? আরে সিনেমাতে তো দেখায় এসব পাচারের কাজ সব রাতের বেলাতেই হয়। এখানে সবাই যে কেন এমন দিনের বেলায় খটখটে আলোতে দাঁড়িয়ে আছে কে জানে। ম্যাডাম, আপনি যেসব সিনেমার কথা বলছেন না, সেটা ওই কিডন্যাপাররাও দেখে, কিন্তু তাই ওরাও এটা জানে যে রাতের বেলাতেই পুলিশ বেশি সক্রিয় হয়ে পাহারা দেবে, তাই ওরা কিন্তু দিনের বেলাতেই আসবে আর কি। তাই? কিন্তু কোথায়? এ তো দুপুর হয়ে গেল। একের পর এক গাড়ি আসছে যাচ্ছে, সবকটা গাড়ি একেবারে চিরুনি তল্লাশি করা হচ্ছে, কিন্তু কিছুই তো হচ্ছে না, কাউকে তো পাওয়াও যাচ্ছে না। নিবেদিতা এক নাগারে তার বিরক্তি উগরে দিচ্ছে, আর ওদিকে ইভা একদৃষ্টে দূরে যত দূর চোখ যায় সেদিকে চেয়ে আছে। একটা অ্যাম্বুলেন্স ছুটে আসছে সাইরেন বাজাতে বাজাতে। 2-4 জন আটকাতে গেল, তবে গাড়ির সাইরেন বন্ধ না করেই ড্রাইভার হড়বড় করে বলল, এমার্জেন্সি, এমার্জেন্সি, পেশেন্ট বাঁচবে না। কেওনঝড়ে নিজের বাড়ি যাচ্ছেন একেবারে শেষ বেলায়, প্লিজ আটকাবেন না। সার্জেন্ট 2 জন সরে এলেন। ড্রাইভার আবার ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল। ইভা ছুটে এলো।
কি হলো, ছাড়লেন কেন? তল্লাশি করলেন না তো? পাণ্ডেবাবু এগিয়ে এসে বললেন, ম্যাডাম কি করব, অ্যাম্বুলেন্স তো বলছে নাকি খুব ক্রিটিক্যাল পেশেন্ট, বেশি দেরি করালে যদি আবার কিছু একটা হয়ে যায় তখন আবার ক্যাচাল হবে। মনে আছে বিক্রম কি বলেছিল? আমার নাকে ডগা দিয়ে বাঁশি বাজাতে বাজাতে নাকি নিয়ে যাবে মেয়েগুলোকে। অ্যাম্বুলেন্সের সাইরেন। হ্যাঁ, পাণ্ডেবাবু থামান, গাড়িটাকে থামান, অ্যাম্বুলেন্সের সাইরেন। পাণ্ডেবাবু পোঁ পোঁ করে হুইসেল বাজাতে শুরু করলেন, মাইক নিয়ে অ্যানাউন্সও করলেন, কিন্তু অ্যাম্বুলেন্সটা থামলই না। ইভা আর এক মুহূর্তও দেরি করল না। একজন সার্জেন্ট বাইক নিয়ে রেডি ছিল। কোনো দিকে না তাকিয়ে ইভা সেই বাইকেরই পেছনে এসে বসল। তাড়াতাড়ি কুইক, যে করে হোক আটকাতেই হবে অ্যাম্বুলেন্সটাকে। আর কিছু বলতে হলো না, বাইক চলতে শুরু করলো। পেছন পেছন থেকে আরও বেশ কিছু বাইক গাড়ি ধাওয়া করলো, কিন্তু অ্যাম্বুলেন্সটা কিছুতেই হাতের সামনে আসছে না। ফায়ার করতে কেউ সাহস পাচ্ছে না, মেয়েগুলো তো এই গাড়িতেই আছে। পাণ্ডেবাবু ফোন করে আরও কিছু ফোর্স আনাচ্ছেন, তারা সামনের দিক থেকে আটকে ধরবে অ্যাম্বুলেন্সটাকে। ঠিক পাশেই একটা জঙ্গল। অ্যাম্বুলেন্সটা হঠাৎ বাঁক নিয়ে ঢুকে গেল জঙ্গলের দিকে। পাণ্ডেবাবু মাথায় হাত দিয়ে বললেন, এই সর্বনাশ, এই জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবো? ইভা আর দেরি করলো না, বাইক থেকে ঝাঁপিয়ে পড়ে সোজা ঢুকে গেল জঙ্গলে। পেছন থেকে পাণ্ডেবাবুর গলার স্বর শোনা গেল, আরে ও ম্যাডাম, কি করছেনটা কি? ইভা আর সেদিকে কান দিল না। অ্যাম্বুলেন্সের সাইরেন বন্ধ হয়ে গেছে, কিন্তু গাড়ির আওয়াজ অনেক কষ্ট করেও থামানো যায়নি। ইভা সেই আওয়াজ লক্ষ্য করে দৌড়ে গেল। জঙ্গলের আগাছা লতা পাতা মারিয়ে গাড়িটা ছুটে চলেছে। ইভাও গাড়িটাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। সামনে জঙ্গলটা একেবারে ঘন হয়ে গেছে, আর গাড়ি যাচ্ছে না। ওদিকে ইভার পেছনেও কেউ নেই। পাণ্ডেবাবুরা এসেছিলেন, কিন্তু জঙ্গলে বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছেন। এবার অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে গেল। ড্রাইভারকে নিয়ে 3 জন পুরুষ আর ফাতিমা। অ্যাম্বুলেন্সের মেঝেতে গাদাগাদি করে অন্তত 10-12 জন মেয়ে। একজনের ওপর আরেকজন এতক্ষণ একভাবে বসে থেকে কেউ আর ভালো করে দাঁড়াতে পারছে না। ফাতিমা ধাক্কা মারতে মারতে মেয়েগুলোকে নামালো গাড়ি থেকে। কি রে, নিয়ে যাবি এদের? নিয়ে যাবি? এই দেখ। একটা মেয়ের মাথায় ফাতিমা তাক করলো রিভলভার। ইভা একবার পেছনে তাকালো, শুধু জঙ্গল আর জঙ্গল। পাণ্ডেবাবুদের দেখা যাচ্ছে না কোথাও। যা করতে হবে তাকেই করতে হবে। মেয়েগুলো ভয়ে চিৎকার করছে। ইভা ফাতিমার চোখে চোখ রেখে বলল, পুরো জঙ্গলটাকেই কিন্তু পুলিশ ঘিরে রেখেছে, তোমরা কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। বেশ, বাঁচবো না তো কি হয়েছে? এদের জন্য এত কাণ্ড, তো এদেরকেই মেরে ফেলবো। আর আমরা যে সেটা করতে পারি সেটা তুই খুব ভালো করে জানিস। এর আগেও বেশ কয়েকটাকে সাবার করে দিয়েছি। হ্যাঁ, এরা সব পারে। পাণ্ডেবাবুরা এখনো এখানে এসে পৌঁছয়নি। ওরা না আসা পর্যন্ত যে করে হোক এদেরকে আটকাতে হবে। কিছুতেই যেন একটা মেয়েরও না প্রাণ যায়। হঠাৎ ইভার চোখ গেল, ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনেই একটা বেশ বড় লম্বা গাছে একটা বিশাল মৌচাক। কিছু না পায়ের কাছে যে ছোট ছোট কয়েকটা পাথর পড়ে আছে সেটার একটা তুলে ছুঁড়ে মারলেই কেল্লা ফতে। কিন্তু ইভা এখন একটু নাড়াচাড়া করলেই তো ওই ফাতিমা গুলি চালিয়ে দেবে। নিজেকে একটু গুছিয়ে নিয়েই ইভা চেঁচিয়ে উঠল, পাণ্ডেবাবু, আপনি এসে গেছেন। কেউই আসেনি। এটা ইভার একটা চাল। কথাটা শুনেই ফাতিমা চমকে পেছনে ঘুরে তাকালো। সঙ্গে সঙ্গেই ইভা পাথরটা ছুঁড়ে মারল মৌমাছির চাকে। ব্যাস, অমনি ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে এলো। ফাতিমা এবং তার দলবল পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো। ফাতিমার হাত থেকে গুলিও চলল বেশ কয়েক রাউন্ড, তবে তাতে কেউ আহত হলো না। গুলির আওয়াজে একটাই উপকার হলো, পাণ্ডেবাবু এবং তার ফোর্স এসে মুহূর্তে পজিশন নিয়ে নিল। তাহলে ম্যাডাম, শেষ পর্যন্ত আপনার হলিউড ফিল্ম চাক্ষুষ করার স্বপ্ন সফল হলো তো? ইভাদের বসার ঘরে আবার আসর বসেছে। পাণ্ডেবাবুর আনন্দ আর ধরছে না। এত বড় অপারেশন তিনি ইহজন্মে কোনোদিন করতে পারবেন বলে ভাবতেও পারেননি। নিবেদিতার যেন এখনো ঘোর কাটছে না। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড তিনি কোথায় গেলেন?
ইভা ম্যাডাম কোথায় গেলেন? দিগন্ত খানিকটা অবাক হয়ে বলল, কে জানে, আপনাদের চাটা করে দিয়ে ঘরে গেল চেঞ্জ করতে। কোথাও বেরোনোর আছে নাকি? কথা বলতে বলতেই ইভা বেরিয়ে এলো। খানিকটা অবাক হয়ে নিবেদিতার দিকে তাকিয়ে বলল, কি হলো, ট্রেনিংয়ে যাবেন না? ওই দেখো। নিবেদিতা সোফায় হেলান দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে রাজাবাজারের নারী পাচার। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেও কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।